এখানে দেখ কয়েকটা ফ্যাক্টর, আগে এখানটা যেটুকু বুঝেছিস। এইবার দেখ পুরো জিনিসটা এক জায়গায় আমি করে দিচ্ছি তোদের। সবার প্রথম আমি কি বলেছি, ভি ইকুয়াল টু কি পাবো, ভি, না ওটা তো পরে আসবে। ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, গতিবেগ মানে কি বুঝি, এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়। এখান থেকে আমরা যদি দেখি এস ইকুয়াল টু ভি বাই টি কোথায়, তাহলে এটা হয়ে গেল কি আমাদের প্রথম গতীয় সমীকরণ। প্রত্যেকের বোঝা গেছে, এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা বুঝবো, 2 নম্বর যেটা বুঝবো আমরা, যে এখানে ত্বরণ বলতে আমরা কি বুঝি, ত্বরণ আগের দিন পড়েছিস এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। কি বোঝাচ্ছে, একটা কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এখানে যদি প্রাথমিক গতিবেগ ইউ হয়, অন্তিম গতিবেগ ভি হয়, আর এটা যেতে যদি সময় টি সেকেন্ড সময় লাগে, তখন আমরা কি বলবো, যে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই সময়। তাহলে এটাকে এবার যদি গুণ করে দিই কি পাবো, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। পাচ্ছি না, এখান থেকে কি পেয়ে গেলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বল এটা প্রমাণ করা কি খুব কঠিন ছিল? হ্যাঁ, বুঝতে পেরেছিস? এইবার থার্ড যে ইকুয়েশন, আমরা গড় বেগ বলতে কি বুঝি, প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, কারণ দুটোর গড় বের করছি, গড় মানেই তো তাই হয়। এবার যে জিনিসটা তোদেরকে দেখতে হবে, এখানে যে গড় বেগ ভ্যালুটা বার করেছিস, গড় বেগের ভ্যালু আমরা পুট করব, ঠিক আছে? এস ইকুয়াল টু যে ভিটি সমীকরণ আছে, এখানে ভি মানে কি গতিবেগ ছিল, গড় বেগের জায়গায় ইউ প্লাস ভি বাই 2 আমরা বসিয়ে দেব, এবং এর সাথে কি গুণ হবে, একটা টি গুণ হবে। এবার এই সমীকরণটাকে ওই যে ওইখানে ত্বরণে ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ প্লাস আরেকটা কি জানো, কয়, ওটা এটি এটা এটি, না তার তলারটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইবার এখানে এস ইকুয়াল টু আমরা কি পাবো, দেখ এটা যদি গুণ করে দিই, ইউটি বাই 2 প্লাস ভিটি বাই 2। বল ক্লিয়ার হয়েছে এতটা? কি রে, কোনটা বল, এইটা? দেখ এই সমীকরণটা, এই সমীকরণটা দেখ এস ইকুয়াল টু ভিটি আছে, এস ইকুয়াল টু ভি এর জায়গায় এটা বসালাম, টিটাকে এখানে বসালাম। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? এতখানি ক্লিয়ার হয়েছে? কারো কোথাও ডাউট আছে এতখানিতে? ওকে, এইবার এখানে একটা জিনিস দেখ, এই জায়গাটা দেখ, এখানে যে ভি এর ইকুয়েশন আছে, ভি এর ইকুয়েশনটা আমি এখানে পুট করব, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি এর জায়গায় এটা বসাতেই পারি আমরা, বল এটা বোঝা গেছে? এখানে যে ভি এর মানটা পেলাম, এই ভি এর মানটাকে এখানে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? পারিসনি? এখানে ভি ইকুয়াল টু কি বেরিয়েছে, ইউ প্লাস এটি। এই ভি এর যে মানটা আছে, সেই ভি এর জায়গায় দেখ ইউ প্লাস এটি বসালাম, বাকি জায়গাটা সেম রাখলাম। প্রত্যেকের বোঝা গেছে? কারো কোথাও ডাউট আছে? শিওর তো? ডাউট থাকলে বলবি। এখানে দেখ আমরা আগের সমীকরণ থেকে পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। চল আমি আরেকবার মুছেই করাচ্ছি তোদেরকে প্রথম থেকে, যাতে তোদের বুঝতে সুবিধা হয়। দেখ এখানে দেখ, এই যে সমীকরণটায় এই লাইনটা কি করে পেলাম, এস ইকুয়াল টু ভি এর জায়গায়, এই যে ফার্স্ট ইকুয়েশন এস ইকুয়াল টু ভিটি, এখানে ভি এর জায়গায় গড়বেগটাকে পুট করলাম, গড়বেগ পুট করলে কি পাবো, ইউ প্লাস ভি বাই 2 পেলাম, ইন্টু টি পেলাম। এইবার এখানে আগের সমীকরণ থেকে তো অলরেডি পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেই ভি এর মানটাকে আমি এখানে বসিয়ে দিলাম। দেখ ভালো করে দেখবি, ইউ এর জায়গায় ইউ থাকলো, ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিলাম, ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসালাম, বাই 2 করলাম। এখানে যেমন ইন্টু টি ছিল সেটা তো থাকবেই। বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে, বুঝতে পেরেছিস? এইবার আমরা কি করব, এটা গুণ করে দেবো, ইউ প্লাস ইউ মিলে কি হয়ে যাবে না, এস ইকুয়াল টু 2 ইউ
প্লাস 80/2 পুরোটার সাথে আমি কি গুণ করছি, এই টিটা গুণ হয়ে গেল। এবার গুণ কর, টিটা গুণ করে দিলে কি হবে 2ut প্লাস at²/2। এবার আমরা যোগফল প্রক্রিয়ার মাধ্যমে 2ut/2 লিখতে পারি প্লাস হাফ at² লিখতে পারি। এই যে এই 2ut হলো, বাই 2 এলো, প্লাস বসলো, at²/2 চলে। মানে বুঝলাম না কি বলছিস বল। ধর এরকম যদি থাকে a প্লাস b/2, এটা আমি a/2 প্লাস b/2 লিখতে পারি না, পারি না? কারণ দেখ যোগ করলে আবার তো আগের অবস্থাতেই ফিরে যাবো। তেমনই এখানে কি ছিল 2ut, এর জায়গায় ছিল 2ut, আমি এটাকে 2ut/2 লিখলাম, প্লাসটা বসালাম, at²/2 করলাম। টু এর সাথে 2 ক্যান্সেল হয়ে গেল, তার এখান থেকে কি পেলাম ut প্লাস হাফ at²। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি পেলাম, s ইকুয়াল টু ut প্লাস হাফ at²। এতখানি বোঝা গেছে প্রত্যেকে? তাহলে আপাতত আমরা কতগুলো পেলাম, 1 নাম্বার s ইকুয়াল টু vt, 2 নাম্বার v ইকুয়াল টু u প্লাস at, আর 3 নম্বর, আচ্ছা দাঁড়া আমি টি গুলোকে এরকম দেখিয়ে লিখছি, ঠিক আছে? s ইকুয়াল টু ut প্লাস হাফ at²। এই সমীকরণ তোমাদের একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ রাখতে হবে, কোনো রূপ ভুল হলেই হবে না। প্রত্যেকের এতটা নোট ডাউন হয়েছে? এইগুলো কিন্তু পরীক্ষায় প্রমাণ করতে দেয়। আমি আরো একবার রিক্যাপ করবো যাতে তোদের বুঝতে সুবিধা হয়। কি বললাম বোঝা গেছে না যায়নি? নোট ডাউন করার আমি এনাফ টাইম দেবো, আগে আরেকবার দেখে নে। লাস্ট আমাদের ইকুয়েশন প্রুফ আছে, এখানে পেয়েছি কি v ইকুয়াল টু u প্লাস at, এটাকে বোথ সাইড স্কোয়ার করে দে, এখানে কি পাবো v² u প্লাস at তার হোল স্কোয়ার, বোথ সাইডে বর্গ করলাম, করা যায়। এইবার এখান থেকে কি পাচ্ছি, v² ইকুয়াল টু u² প্লাস 2 ইন্টু 2ab তো আগে নিতে হবে, 2uat প্লাস a²। এতক্ষণ বোঝা গেছে না যায়নি? আচ্ছা এইবার দেখ, এই যে সমীকরণটা আছে এখান থেকে আমি যদি 2 কমন, 2 ইন্টু a কমন নিই, ভালো করে জায়গাটা বুঝবি কিন্তু, 2 আর a কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে কি ut। কেন 2a কমন নিলাম এক্ষুনি বুঝতে পারবি। দেখ এখানে দেখ at² ছিল, কিন্তু 2 ছিল না, 2 কমন নিয়েছি, তাহলে এখানে ইচ্ছা করে কত আসবে, হাফ আসবে। এখানে a² ছিল, একটা a কমন চলে গেছে, তাহলে at² পড়ে থাকবে। কেন কমনটা নিলে এবার বোঝা গেছে? আগের সমীকরণটা দেখ, না ওইখানটা না, এই লাইনটা বুঝতে পারবি। কমনের জায়গাটা ওইটাই তো বোঝার। দেখ এখানে আরেকবার বোঝাচ্ছি, দেখ এখানে যেমন v² ছিল, এখানে u² ছিল, এই জিনিসটাকে আমি সাবস্টিটিউট করব s দিয়ে। এখানে কি আছে দেখ ut আছে, তাহলে আমি বুঝে যাচ্ছি 2টা টিটাকে কমন নিয়ে নিলে, এই 2 আর a কে কমন নিয়ে নিলে এখানে তোর পড়ে থাকবে ut পড়ে থাকবে, বল ফার্স্টেরটা মিললো। সেকেন্ডে দেখ এখানে a² ছিল, একটা a কমন নেব, এবং এখান থেকে যদি একটা 2/2 লিখি এটাকে, একটা 2 কিন্তু কমন করলে বেরিয়ে চলে আসবে। ব্যাপারটা ভালো করে বোঝ, এখান থেকে 2 ইন্টু a যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে ut প্লাস, এখানে তো 2 ছিল না, 2 কি ছিল এখানে? ছিল না, আমি ইচ্ছা করে বের করেছি যাতে করে ফর্মুলায় আনতে পারি। তাহলে 2 কমন নিয়ে নিলে এখানে কত পড়ে থাকবে, হাফ পড়ে থাকবে, কারণ দেখ হাফের সাথে 2 গুণ করলে 1, ওই হিসেবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, মনে রাখবি, জায়গাটা প্রমাণ করতে গিয়ে অনেকে ভুলে যায়। তো এখানটা হাফ ইন্টু at² পড়ে থাকবে।
এইবার দেখ পরের লাইনে কি হবে। এটা তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র করলে তো হ্যাঁ a প্লাস বি এসে তৈরি করে এলো কোথায় ওই a স্কয়ার প্লাস 2ab টা ওই সূত্রটা এই তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই যে শেষের নিচের উত্তরটা করলে এটা কমন নিলাম এখান থেকে 2 আর a কমন নিয়ে নিলাম। আচ্ছা উত্তরটা করো না এখান থেকে 2 আর a কমন নিয়ে নিলাম। এবার দেখ 2 আর a কমন চলে গেলে প্রথম রাশিতে ইউটি পড়ে থাকে, আর পরের রাশিতে এখানে তো 2 ছিল না, কমন নিয়ে নিলে হাফ পড়ে থাকে, আর এখান থেকে a অলরেডি কমন চলে গেছে, তাহলে একটা a পড়ে থাকবে, টি স্কোয়ার পড়ে থাকবে। বোঝা গেছে না যায়নি এই ইকুয়েশন? এইবার দেখ ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় আমি এস বসাতেই পারি। হয়ে গেছে আমাদের সবকটা ইকুয়েশনের সমান। ওই যে এর মান এই দেখ এস এর মানটা দেখ, এস এর মানটা দিয়ে খেয়াল কর কি ছিল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পুরোটার জায়গায় এস বসিয়ে দে। নোট ডাউন কর। হ্যাঁ যেমন লিখেছি ওরকমই লিখতে হবে। কোনগুলো বল? এইখানে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে টি, এটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে টি। হ্যাঁ এটা ইউ। এই সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য অসুবিধা হচ্ছে নাকি? কোনটা ছিল এইটা দেখতে হবে। হয়ে গেলে বলবি। হয়ে গেছে? নোট ডাউন করে নে, আমরা বারবার প্র্যাকটিস করবো এই জিনিসটা, তাহলে মাথায় পুরো সেট হয়ে যাবে। হয়েছে? চলো আমরা আরেকবার নোট ডাউন করে তাতে আমরা আরেকবার এই সমীকরণগুলোকে আরেকবার প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, বারবার করলে সেটা মাথায় সেট হয়ে যায়। আগের পেজ লাগবে না তো, আগের পেজের এর এই জিনিসটাই আমি এখানে লিখেছি। আরেকবার আমি পুরোটা প্রুফ করাচ্ছি, দেখ আরেকবার আমরা করে নেব প্রত্যেকটা প্রমাণ ধরে ধরে। আমরা সবার প্রথম কি বললাম, এস ইকুয়াল টু কি বুঝিয়েছি, সরণ হলো। ভি ইকুয়াল টু কি বুঝিয়েছি, গতিবেগ। টি ইকুয়াল টু কি? আচ্ছা নেক্সট এ ইকুয়াল টু কি পড়িয়েছি, ত্বরণ। আর কি আছে, ইউ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর ভি মানে অন্তিম বেগ ধরবে। এক নম্বর ইকুয়েশন প্রমাণের জন্য কিচ্ছু করতে হয় না, আমরা জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়।
তাহলে ইন দ্যাট কেস আমি বলতেই পারি এস ইকুয়াল টু ভিটি। হয়েছে, প্রথম প্রমাণ হয়ে গেল। 2 নম্বর, ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি আমরা লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কি সহজ তো? এই জায়গাটা তো সহজ আছে নাকি? কি রে, এই জায়গাটা প্রমাণ হয়ে গেল। এরপর চলে এসো 3 নম্বরে। 3 নম্বর প্রমাণের জন্য আমরা কি করেছিলাম, কার মনে আছে? থার্ড প্রমাণের জন্য আগে গড় বেগ বের করেছিলাম। বল, কিছু বলছিস? হ্যাঁ, টি সমান সময়। এইবার হচ্ছে গড় বেগ। আচ্ছা, প্রাথমিক বেগ কত ছিল? ভি ইউ। আর অন্তিম বেগ কত ছিল? ভি বাই টু গড় বেগ। হয়েছে। এইবার আমাদের এখানে এস ইকুয়াল টু ভিটি সমীকরণ এখানে বসাবো। এস ইকুয়াল টু ভিটি আমরা আগেই পেয়েছি। এখান থেকে এস ইকুয়াল টু ভি এর জায়গায় ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখান থেকে এস ইকুয়াল টু, এবার ভি এর জায়গায় যে ভ্যালুটা আমাদের আগে বের করেছি দেখ, ইউ প্লাস এটি, এটা পুট করে দাও। ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। হয়েছে। এখান থেকে এস ইকুয়াল টু 2u প্লাস এটি বাই টু ইন্টু টি। এখান থেকে আমরা কি পাচ্ছি ফাইনালি? এস ইকুয়াল টু, এবার টিটাকে গুণ করে দাও, 2ut প্লাস এটি স্কোয়ার বাই টু। এইবার আমরা যোগ ভাগ করে দেবো। এস ইকুয়াল টু এখান থেকে 2ut বাই টু প্লাস এটি স্কোয়ার বাই টু। 2 ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে। তাহলে কি পাচ্ছি? এস ইকুয়াল টু ইউটি প্লাস এই 2টাকে আমি এভাবে লিখবো হাফ ইন্টু এ টি স্কোয়ার। বল, এটা মুখস্থ হয়েছে না হয়নি? তা বোঝা গেছে না যায়নি? গেছে। আমাদের মেন প্রমাণগুলো কিন্তু কটা হলো? 3টে হলো। চলো, এইবার আমরা কি করেছিলাম? এইবার আমরা যে একটা সমীকরণ পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই জিনিসটাকে আমরা বোথ সাইড কি করে দিয়েছিলাম? বর্গ করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বোথ সাইড স্কোয়ার করে দিলে ভি স্কোয়ার এদিকে পাবো, এদিকে পাবো ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। এখান থেকে পাবো ভি স্কোয়ার, ইউ প্লাস এটি হোল স্কোয়ার কি পাবো? ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। কার বোঝা গেছে? কে বুঝতে পারছিস জায়গাটা বল? এতখানি প্রত্যেকের সবাইকার ক্লিয়ার? এখানটা কি করলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম। এইবার আসল কাজ আমাদের শুরু। ইউ স্কোয়ার, এখান থেকে 2 ইন্টু এ কমন নিয়ে নেব। কি পড়ে থাকবে? এখানে ইউটি পড়ে থাকবে, আর এখানে হাফ এটি স্কোয়ার পড়ে থাকবে। আগের বারেতেই আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখেছি? এস লিখেছি। তাহলে এই জায়গায় আমরা এস বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কি পেলাম? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2। এই গতীয় সমীকরণগুলো আমরা পেলাম। কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? শিওর প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বাড়িতে গিয়ে 3বার 4বার করে প্র্যাকটিস করবি, দেখবি ওটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেনে দিয়ে দেবে প্রমাণ করো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তখন তো প্রমাণটা করে দেখাতে হবে। এবার হ্যাঁ, তোকে যদি শুধু এই প্রমাণটা করতে দেয়, তোকে আগেরগুলো করার দরকার নেই। ডাইরেক্ট নিবি, আমরা গতীয় সমীকরণ অনুযায়ী জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর এটাকে ডিরাইভ করবি। কি বললাম বোঝা গেছে না যায়নি? অর্থাৎ আমাদের ভৌত বিজ্ঞানের যে কাইনেমেটিক সেকশন, তার মেন ইকুয়েশনই হচ্ছে এইগুলো। তার মেন ইকুয়েশনই হচ্ছে এই কটা, এই 4টে। এইগুলো একদম মানে মুখস্থ জল রাখতে হবে। কি বললাম বোঝা গেছে?
এটা দিয়ে দেখ সরণ বের করি, সরণ বের করার জন্য এদিকে তাকা, যদি শুধু টি টি দেওয়া যায় বা ভি দিয়ে দেওয়া যায়, সেখান থেকে এস বার করার জন্য আমরা এই সমীকরণ ইউজ করব। যদি ত্বরণের সাথে চলে আসে এবং গতিবেগ বের করার কনসেপ্ট হয় তখন এটা করব। প্রচুর অঙ্ক করব আমরা, চিন্তা নেই। এখানে দেখ সরণ, সময়, প্রাথমিক গতিবেগ, ত্বরণ সবকিছু আছে। এটাই দেখ আবার অন্তিম গতিবেগ আছে, প্রাথমিক গতিবেগ আছে, ত্বরণ আছে, সরণ আছে। যখন যেটা প্রয়োজন হবে তখনই সেটা ইউজ করব। কি বললাম বোঝা গেছে? এরপর আমরা কয়েকটা কন্ডিশনস পড়ব। ফার্স্ট যেটা আছে আমাদের, যদি প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, তার মানে কি কণাটি স্থির। কণাটি যদি স্থির হয় তখন বল, প্রথম সমীকরণ আমরা কি পড়েছি? প্রথম সমীকরণে খুব একটা চেঞ্জ হবে না, আমাদের যা চেঞ্জ হবে 2 নম্বর সমীকরণ থেকে। বল 2 নম্বর সমীকরণ আমরা কি পড়েছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা এখানে বল, প্রাথমিক গতিবেগ মানে আমরা ইউ ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে কি পাবো? ভি ইকুয়াল টু এটি শুধু পাবো। 0 প্লাস এটি মানে কি পেয়ে যাব? এইবার সেকেন্ড কন্ডিশন মানে সেকেন্ড ইকুয়েশনে বসা। সেকেন্ড ইকুয়েশন কি ছিল বল? এস ইকুয়াল টু ইউটি ইউ প্লাস এটি। এই ইকুয়েশন থেকে আমরা যদি ইউ কে এই এস ইকুয়াল টু ইউটি, হ্যাঁ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কোনটা? কি বুঝতে পারছি না, বল কি বলছিস? ইউ প্লাস এটি এইখানে এইটা না এইটা? আরে সব কটাই আমরা একটা কন্ডিশন অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 করে সব কটা ইকুয়েশনেই প্লট করব, কোনো টেনশন নেই, কোনটা আগে করলি পরে করলি ডাজন্ট ম্যাটার। তো এখানে যদি ইউ 0 হয়ে যায় তাহলে এই দেখ রাশিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাবো এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার। বল বুঝতে পেরেছিস না পারিস? কোনো ক্ষেত্রে যদি প্রাথমিক বেগ 0 হয়ে যায় অর্থাৎ কণাটি যদি স্থির থাকে, তাহলে ইউ এর জায়গায় 0 বসা, তাহলে ইউ এর জায়গায় যদি 0 বসে ইউটিটা 0 হয়ে গেল, তাহলে শুধু পড়ে রইল হাফ এটি স্কয়ার। এইবার বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এরপর দেখ থার্ড আরেকটা ইকুয়েশন আমাদের কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে ইউ যদি 0 হয়ে যায় আমরা কি পাবো? ভি স্কয়ার ইকুয়াল টু 2as। এই বুঝতে পেরেছিস? মোট কথা যেখানে যেখানে ইউ আছে আমরা কি করে দিচ্ছি? 0 করে দিচ্ছি। আচ্ছা এই ইকুয়েশন আমাদের প্লট করার দরকার নেই, বাকি তিনটে আমরা দেখ প্লট করছি, কারণ এখানে প্লট করে খুব একটা কিছু লাভ হবে না, একটা ইকুয়েশন থাকে। তাহলে বাকি তিনটে জায়গা আমরা প্লট করে দেখে নিলাম যে যদি প্রাথমিক 0 হয়, এটা মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করতে গেলে এরকম কন্ডিশন আসবে সেটা আমি আগে থেকে বলে দিলাম। যখনই প্রাথমিক বেগ 0 হবে তখন কি করব? ভি ইকুয়াল টু এটি, এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু 2a। তোর এগুলো কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ রাখতে হবে কোনগুলো? এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা মুখস্থ রাখবি, এইটা মুখস্থ রাখবি, আর এইটাকে মুখস্থ রাখবি ভালো করে, যেগুলোকে বলা হয় মেন ইকুয়েশন। ওইগুলো মনে রাখলেই বাকি সবকিছু হয়ে যাবে। আচ্ছা এখানে আমি তোদেরকে জিজ্ঞাসা করছি, এটা তো ত্বরণে যাচ্ছিল, লেখার আমি এনাফ টাইম দেবো, আগে বুঝে নে ভালো করে। এখানে কণাটা কিসে যাচ্ছিল? ত্বরণ নিয়ে যাচ্ছিল। এইবার ত্বরণ নিয়ে যেতে যেতে যদি মনে হয় কণাটা ধর ব্রেক টিপলো, মানে ধর গাড়ি নিয়ে যাচ্ছিস, গাড়িটা ব্রেক টিপলি, তখন সেটা ত্বরণ থাকবে না মন্দন হবে? মন্দন আর ত্বরণের মধ্যে তফাৎটা কোথায়? একদম, ত্বরণকে আমরা যদি প্লাস এ লিখি, মন্দনকে মাইনাস এ লিখবো। যদি কণার মন্দন হয়, কন্ডিশন নাম্বার 2,
যদি মন্দন হয়, কণাটির যদি মন্দন হয় তাহলে যত এ আছে তখন সব কি হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে, এ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে বসিয়ে দাও ফার্স্ট ইকুয়েশনে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি লিখবো, তখন বল বোঝা গেছে। সেকেন্ড ইকুয়েশন আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, এ এর জায়গায় মাইনাস এ বসবে, তাহলে কি বসাবো, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই বুঝতে পেরেছিস? শুধু যেখানে যেখানে এ রয়েছে বা ত্বরণ রয়েছে সেই জায়গাগুলো কি বসে যাবে, মাইনাস বসে যাবে। এরপর দেখ সমীকরণ কি ছিল সুরঞ্জন বল, এখানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সমীকরণে যদি a ইকুয়াল টু মাইনাস নিই কি হবে, বাকি সব সেম থাকবে। তাহলে আরেকটা ইকুয়েশন কি পেয়ে গেলাম, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। আচ্ছা কখন প্লাস ইউজ করবো কখন মাইনাস ইউজ করবো প্রত্যেকের কি বোঝা গেছে না যায়নি? কেউ কেউ এমন আছিস যে বুঝতে পারিসনি? মন্দন হলে মাইনাস, ত্বরণ হলে প্লাস। এইবার ধর কোনো কণা আছে, ধর ছাদ থেকে এরকম এরকম ধরলি, একটা বলকে নিলি ছাদ থেকে জাস্ট ছেড়ে দিলি, ও নিচে যত নামবে কি হবে, ওর মধ্যে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল হবে। অবাধে পতনশীল বস্তুর কি হয়, অভিকর্ষজ ত্বরণ থাকে, তাই তো? যাই হোক এবার এদিকে তাকা, যখন ওপর থেকে নিচে পড়বে তখন যখন অভিকর্ষের টানে পড়তে থাকবে, অভিকর্ষের টানে যদি থাকে তখন অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা বস্তুটাকে বাইরে থেকে বল প্রয়োগ করে তার মধ্যে ত্বরণ সৃষ্টি করছি, সেটাই যদি পৃথিবী তার কেন্দ্রের দিকে অভিকর্ষ বল দিয়ে টানে তাহলে অভিকর্ষজ ত্বরণ তৈরি হবে। তাহলে এখানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জি আমরা কখন লিখতে পারি, যখন কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে পড়বে তার মধ্যে যে ত্বরণটা তৈরি হবে সেটাকে আমি কি বলবো, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বল মানে পৃথিবী যেটা টানছে, যে বল দিয়ে টানছে তাকে বলে অভিকর্ষ বল, আর যখন বস্তুটা পড়ছে তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। প্রত্যেকের একদম ক্লিয়ার? তাহলে এখানে শুধু কিচ্ছু চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট দেখ উপর থেকে নিচে যখন পড়বে শুধু এ এর জায়গায় জি বসিয়ে দেবো, তাহলে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়ে যাবে। বল বোঝা গেছে না যায়নি? এটা এক নম্বর গেল। দু নম্বর এস ইকুয়াল টু ইউটি প্লাস এর জায়গায় শুধু জি বসাবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা বোঝা গেছে না যায়নি? আর থার্ড ইকুয়েশন আছে দেখ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gt। এই কে বুঝতে পারিস নি বল? প্রত্যেকের বোঝা গেছে জায়গাটা? একটুখানি এত ইকুয়েশন আসছে তো এই জন্য একটুখানি কমপ্লেক্স লাগবে, এমন কিছু কঠিন নয়, দুই একবার প্র্যাকটিস করলেই মাথায় সেট হবে, কিন্তু অ্যাটলিস্ট জানতে হবে যে এরকম কিছু একটা হয়, না জানলে মুশকিলে পড়বি। এরপর যে জায়গাটা আছে দেখ, এরপর যে জায়গাটা তোদেরকে বুঝতে হবে সবার প্রথম, এখানে অ্যাক্সিলারেশন আমি কি বলেছি, অভিকর্ষের টানে নিচের দিকে পড়ছে। এবার তুই উল্টো কেস কর, একটা বলকে নিয়ে উপরের দিকে ছুঁড়ে দে, অভিকর্ষের বিরুদ্ধে গেলে বলতো কি হবে, কন্ডিশনটা বল দেখি। একদম অভিকর্ষের বিরুদ্ধে যদি যায়, ভেরি গুড, তখন অ্যাক্সিলারেশনের জায়গায় কি বসাবে, মাইনাস জি বসিয়ে দে, কি আছে, ভি ইকুয়াল টু ইউ, এখানে মাইনাস জিটি হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়েছে। সেকেন্ড ইকুয়েশন এস ইকুয়াল ডিউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gt। এই ইকুয়েশন গুলো বাস, তোদের ঝামেলা মিটে গেছে, কমপ্লিট। সব কটা ইকুয়েশন, সব কটা কন্ডিশন। ভালো করে নোট ডাউন করবে এগুলো।
আবার কোথায়? হ্যাঁ, এবারে আছে তো 9-এর সিলেবাস বলছি তো। আবার থার্ড সেমিস্টারে গিয়ে পুরো বইটাই হবে তো। অঙ্ক পুরো বই হয়। হ্যাঁ, যে উপপাদ্য বেশি 9-এ 21টা আর 10-এ গিয়ে 26টা। মাধ্যমিকে 26টা চ্যাপ্টার আছে অঙ্ক। এইটা এটা ভি। এখন প্রথম থেকে ভালো করে না পড়লে মানে খুব মুশকিলে পড়ে যাবে, মাধ্যমিকেও মুশকিলে পড়ে যাবে। তোদের ব্যাচটারও মাধ্যমিক হতে পারে, এখন পর্ষদ কি ডিসিশন করবে সেটার উপর। সেমিস্টারও হতে পারে। দিচ্ছিল যে সেমিস্টার হবে। ওটাই তো বলছি, সেমিস্টার হবে তো এই সেশন, তোদের সেশন থেকে চালু হওয়ার কথা আছে। কিন্তু ওটা খুব বাজে এবার এবার যদি পর্ষদ যদি সবকিছু রেডি না করে উঠতে পারে তখন কি করা যাবে? সেমিস্টার আরো শক্ত মাধ্যমিক করতে, তার থেকে মাধ্যমিক হওয়া ভালো। বইগুলো চেঞ্জ হবে, সেমিস্টার এলে বই চেঞ্জ হবে। বই চেঞ্জ হবে, তারপরে ইংরাজির যে কোশ্চেন অ্যান্সার গুলো কিচ্ছু থাকে না, শুধু কোশ্চেন গুলো দিয়ে দেয়, নিজে উত্তরগুলো মুখস্থ করে লিখতে হবে। ওটা 12-এ, 10-এতে থাকবে আই থিঙ্ক, ওরকম অত চেঞ্জ করবে না। কিন্তু এটুকু কিন্তু এরকম এরকম আমি বলতে পারি, এরা এই জিনিসটা কমন পাবি, সেটা হচ্ছে আমি সায়েন্সের জিনিসটাই বলি, বাকি সাবজেক্টটা আমি বলবো না। সায়েন্সে কিন্তু এই যে কনসেপ্টগুলো তোরা পড়লি, এখন কি মুখস্থ করে বেরিয়ে যাবি, তখন কেউ যদি কিছু না বুঝিস তাহলে একটা কোশ্চেনে হাত দিতে পারবি না। না বুঝে এতদিন যারা সাজেশনের ভরসায় পড়ছিল, মানে পড়াশোনা করে এসছে, যে ওই সাজেশন পেয়ে যাব আর লিখে দিয়ে চলে আসবো, ওই নর্মাল পড়াশোনা করব, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। হবে হবে না কেন, কিন্তু কিছু কিছু জিনিস কেউ যদি মনে করে ভালো মার্কস তুলবো, তাহলে কিন্তু তার একটু অসুবিধায় পড়তে হবে। আবার সেমিস্টারে একটা সুবিধা আছে কি, একবারে পুরো বই তোকে পরীক্ষা দিতে হবে না। দু- না, দুটো তিনটে করে বই হয়ে গেল, ওটার সেকেন্ড টাইম তোকে পরীক্ষার মধ্যে আসবে। ধর এবারে 3টে চ্যাপ্টার হলো তো, ওটা সেকেন্ড টাইম আর পরীক্ষা আসবে, ওইটাই হয়ে গেল তোর ফাইনাল, বুঝেছিস? অতগুলো চ্যাপ্টারের মধ্যে শর্ট কোশ্চেন খুঁজে পাবে না কেউ। প্রচুর প্র্যাকটিস রাখতে হবে। ওই জন্য তো বলছি এখন থেকে এইগুলোকে ভালো করে বোঝার চেষ্টা কর, ফাঁকি মারিস না এখন থেকে, কারণ সামনে বছর যদি সেমিস্টার চালু হয় না, যেমন এবারে 11-12-এ সেমিস্টারের আগে একরকম পড়াশোনা হতো, সেমিস্টার চালু হওয়ার পর পড়াশোনার কোয়ালিটি অনেক গুণ বেড়ে গেছে। কি বলছি বুঝতে পেরেছিস? আর সেমিস্টার না চালু করলে তোরাই পিছিয়ে পড়বি, সেমিস্টার চালু হলে আমি তো বলবো ভালো হবে, পড়াশোনার কোয়ালিটি অনেক বাড়বে, ফাঁকি মেরে পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, যে পড়াশোনা করার সে করবে, যে করার নয় সে এগোতে পারবে না। তবে এটুকু তোদেরকে বলতে পারি, সায়েন্সে আমি যেগুলো বোঝাচ্ছি যদি প্রপারলি বুঝে বাড়িতে প্র্যাকটিস করে রেডি করতে পারিস, সেমিস্টার সিস্টেমই আসুক আর যেমন সিস্টেমই আসুক, কোনো জায়গায় কোনো রকম ভাবে আটকাবে না। কি বলছি বুঝতে পেরেছিস? কারণ আমি আমি সেই জিনিসটাই করাই, মানে কিছু বাদ দিই না, যে একটা কনসেপ্ট বাদ দিয়ে দিলাম, এই জায়গাটা শক্ত, আমি ওই জিনিসটা করি না একদম, মানে প্রত্যেকটা জিনিস একটা কিছু বাদ দিই না, ওর বাইরে থেকে আর কিছু দেবার থাকবে না। কি বলছি বুঝতে পেরেছিস? মানে ওর বাইরে আর কিছু থাকবে না তোদের সিলেবাসে, তাহলে আর কোথা থেকে দেবে? কোশ্চেন ব্যাংক সলভ করা হবে, যত রকমের মার্কেট আছে কোশ্চেন ব্যাংক সব সলভ হয়ে যাবে, আর বাইরে থেকে কথাই কি দেবে? চলো, এটা হয়ে গেছে। আগের দিন জানো তো বুলার সংখ্যার রুট 5টা ক্লাসে কোন স্যার? এসেছে, আচ্ছা। দিয়ে প্রথমটা করিয়েছে। আই থিঙ্ক বইয়ে একটা নিয়ম আছে না, সেই এক্স ওয়াই দিয়ে, যে আমরা তুমি যেটা শিখিয়েছিলে যে 2 দিয়ে বার করা, এটা করতে গেলাম, রাইট? এসব বাজে নিয়ম করবি না, বই ছাড়া বাচ্চাদের নিয়ে আসবে না। দিয়ে ওই এক্স ওয়াই নিয়মটা করালো, দিয়ে তারপরে
পরের দিন এসছে যে অনিমেষ বলছে স্যার √5 √2 গুলো বাকি আছে তো, বলছে না এগুলো আগে হোক, দিয়ে ওই মূলদ সংখ্যাটা বার করালো 5টা, বললো আমার আজকে এনার্জিটা একটু লস লাগছে, দিয়ে নিয়েছি আরে আমি যে নিয়মটা শিখিয়েছি ওইটা দিয়ে যত বড়ই দিক সব হয়ে যাবে। হ্যাঁ ওটা দিয়ে বললে নাম্বার ঠিক আছে, কিন্তু আমি ওই নিয়মটা শিখিয়েছি কেন দেখ, নিয়ম ছোটদের বড়দের হয় না। প্রথমত আমাকে সেই প্রসেসটা ফলো করব যেটা দিয়ে আমি সব অঙ্ক করতে পারবো। আমি দেখি যখন ওই নিয়মটা আমি সব অঙ্ক করতে পারবো, কেন বেশি পাকামো মারতে যাবো? ঠিক কি না? নিয়ম তো হাজার একটা হয়, কিন্তু প্রসেস আমি সেইটাকেই ফলো করব যে প্রসেসটা আমার কাছে সহজ এবং সেই প্রসেসটা আমার সব কিছু হয়ে যাবে। এখানে তো এই পড়াশোনাটা তো কেরামতি দেখানোর জায়গা নয়। কেরামতি দেখানোর জায়গা হলে সাইকেলে হুইলি তোলো এসব করো, পড়াশোনাটা অন্য জিনিস। চলো, এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, আচ্ছা এইটুকুর মধ্যে কারো কোথাও ডাউট রয়ে গেছে? দেখবি ওগুলো দিয়ে √5 √7 √11 করতে গিয়ে স্যারের নিজেরই গুলিয়ে গেছে এক্স ওয়াই নিয়ে। বলছে আমি ঘুরতে যাবো না, তার কারণ হচ্ছে আমার একটা সমস্যা আছে। আচ্ছা চলো, দিয়ে আমি বলছে স্যার আপনিই তো ডাক্তার, আপনার আমার কি সমস্যা? আচ্ছা এদিকে দেখো, নেক্সট যে জায়গাটা আমি বলতে চাইছি, আগের দিন আমরা দেখ কিছু গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসটা আরেকটু হেভি হতে চলেছে তোদের জন্য, কিছু করার নেই, স্কিপ করলে তো হবে না। এই জায়গাগুলো থেকে আমি কি বলেছি, যার প্রবলেম লাগবে এই সমীকরণ প্রতিষ্ঠা যদি পরীক্ষা দিয়ে দেয় 3 নম্বর দেবে। 3 নম্বরের একটা প্রশ্ন তোর হাত থেকে বেরিয়ে গেল, আর গ্রাফ থেকে যদি আর একটা দিয়ে দেয় 2 নম্বর বেরিয়ে গেল, তাহলে 5 নম্বর তোর হাত থেকে বেরিয়ে গেল। আর এবারের মেন চ্যাপ্টারই হচ্ছে এই চ্যাপ্টারটা। 9-এর সিলেবাস আমি প্রথমেই ওয়ার্নিং দিয়েছিলাম, যথেষ্ট কঠিন, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স অত্যন্ত কঠিন হয়। এরপর যে চ্যাপ্টারটা আছে অ্যাটমিক স্ট্রাকচার, একদম জল খাবারের মতো, আর ফার্স্ট চ্যাপ্টারটা অত্যন্ত সহজ। কিন্তু এই চ্যাপ্টারটা তোদেরকে প্রচুর ভোগাবে এবং কাঁদাবে। বলগতি, বলগতি এমন একটা চ্যাপ্টার, ফিজিক্সের একদম মানে ফিজিক্সের মেন চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার। এবার তোরা 9-এ পড়ছিস, তো কেউ কারো যখন সায়েন্স নিয়ে 11-12 এগোবি দেখবি এগুলো আবার করতে হচ্ছে, সেম টু সেম করতে হবে। চলো, সুতরাং 9-এর সিলেবাস যে ভালো করে বুঝতে পারে, মানে এটা বলা হয় যে, আমি এটা স্টুডেন্টদেরকেও বলি যে দেখবি অনেকে ক্লাস 10-এর সিলেবাসে অত কিছু কঠিন কিছু নেই। মানে ক্লাস 10-এর যে ভৌত বিজ্ঞান সেটা অনেক সহজ রীতিমতো। তো কেউ যদি মনে করে যে আমি সায়েন্স পড়তে পারবো কিনা ভবিষ্যতে, কেউ যদি 9-এর সিলেবাসে ভালো মার্কস তোলে, বুঝবি সে সায়েন্স পড়ার যোগ্য। কারণ টেনের যে সিলেবাস আছে মুখস্থ করে বেরিয়ে যেতে পারবে। কি বলছি বুঝতে পেরেছিস? আসল বোঝার জায়গাগুলো আছে ক্লাস 9-এ। কেউ যদি ক্লাস 9 ভালো করে উদ্ধার করতে পারিস, আমি তোকে একদম শিওর শট বলে দিতে পারি তুই সায়েন্স নিয়ে পড়ার যোগ্য আছে। আর না হলে যদি 10-এতে প্রচুর নাম্বার পেলি আর 9-এ ঠিকঠাক পেলি না, তাহলে বুঝবি তুই পরে কিন্তু গিয়ে ভুগবি, প্রবলেমে পড়বি। চলো, আসল বেস হচ্ছে ক্লাস 9। এরপর আমরা যেটা পড়বো, বিভিন্ন প্রকারের লেখচিত্র পড়বো। না, আগের দিন কি পড়েছিলাম? সমত্বরণে গতিশীল। অত ডেপথে আমি আজকে গ্রাফে ঢুকবো না, আগের দিন একটু বেশি ডেপথে চলে গেছি, আমার একটা বাজে অভ্যেস আছে। এখানে ধরো সমত্বরণ মানে কি, যত সময় যাবে কি হবে, ত্বরণ বাড়তে থাকবে। আচ্ছা ত্বরণ নয়, আমরা বেগ বেগ যখন ইয়ে করছি, এটা কার সাথে করছি, বেগ ভার্সেস সময়। তাহলে আমি ত্বরণ হচ্ছে মানে কি বুঝবো, সময় যত এগোবে বেগ তত বাড়বে। কিভাবে আমরা প্লট করেছিলাম, এরকম একটা নিয়েছিলাম যেখানে বলেছিলাম u=0, অর্থাৎ প্রাথমিক বেগ যদি 0 হয় এখান থেকে স্টার্ট হবে, আর যদি প্রাথমিক বেগ থাকে u=x, এই পয়েন্টটাকে আমি x দিয়ে দিলাম। আচ্ছা u=x, হ্যাঁ বল। এইটা না, ওরকম কোনো ব্যাপার নেই। ধর আমি তোকে সিম্পল একটা কথা বলছিলাম,
আমাদের গ্রাফ আছে পরীক্ষা প্লট করতে। প্লট করতে দেবে না, এমসিকিউ তে দেবে। প্লট করতে দেবে না? না, প্লট করতে দেবে না। তোকে তোকে এরকম দিয়ে দেবে যে কোশ্চেন, এই দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, গ্রাফের কোশ্চেন। আমি তো বলছি এমসিকিউ আকারে দেবে, এই এমসিকিউতেই দেওয়া আছে। এমসিকিউতেই দেবে। এটা বুঝে নে না ভালো করে, কি বললাম বোঝা গেছে? এইবার যদি সমমন্দনে হয়, কি রে, যদি সমমন্দন হয়, নিচে সমমন্দনে হলে কি হবে? আস্তে আস্তে যত সময় যাবে কি হবে, কমতে থাকবে সময়ের সাথে। দেখ এদিকে গ্রাফটা বোঝ ভালো করে। এদিকে কি হচ্ছে, বেগ, এদিকে সময়। এদিকে কি হচ্ছে, বেগ আর সময়। আচ্ছা, এদিকে দেখ যত এগোই আমরা সময় তো বাড়ছে নাকি, এই আসতে, এদিকে দেখ যত এগোচ্ছে সময় তো বাড়ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, কমছে। তার মানে এটা থেকে আমরা কি বলছি, যত সময় বাড়ছে বেগ কমছে, অর্থাৎ মন্দন হচ্ছে। এইভাবে গ্রাফকে পড়তে হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? কি রে, সমমন্দনে গতিশীল বোঝা গেছে না যায়নি? ওকে, এর ক্ষেত্রে নতিকোণটা কোন দিক থেকে নেব সবসময় মনে রাখবি, ওই সবসময় মনে রাখবি নতিকোণ। এটা আমি একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি, যারা ভবিষ্যতে জয়েন্ট ফান্ড নিয়েও পড়বি, নতিকোণ বার করাটা খুব ইম্পর্টেন্ট। নতি সবসময়, নতি সর্বদা এক্স অক্ষের পজিটিভ দিক থেকে হবে। আচ্ছা এদিকে বল, এই যে এইটার ক্ষেত্রে এক্স এর পজিটিভ দিক কোনটা, এই দিকটা, তাহলে আমি সবসময় উল্টো দিকে আঁকবো এইভাবে, এটা হয়ে যাবে নতিকোণ। উপরেরটা নতিকোণ কি করে বের করব? ওই তো উপরের নতিকোণ বের করার জন্য আগে আমাদের একটা এর সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে, দিয়ে সমান্তরাল সরলরেখা থেকে উল্টো দিকে যাব, এটা হবে কি নতিকোণ। এইটা একটু উপরে দিলে তুই এখান থেকে এর সমান্তরাল না আঁকলে তুই এক্স অক্ষটাকে ধরবি কি করে? এক্স অক্ষ থেকে তো আমি অ্যাঙ্গেলটা আঁকবো, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এক্স অক্ষের যে ভ্যালু তার থেকেই নতিকোণ হবে সবসময়, এটা তোকে মনে রাখতে হবে। আচ্ছা, এই যখন এদিকে যাচ্ছে, এই বরাবর যখন নামছে, ভালো করে বোঝ, এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে আমি কি করব, অ্যাঙ্গেলটা নেব, এক্ষেত্রে এইটা হবে নতিকোণ। বল বুঝতে পেরেছিস না পারিস? এই বুঝতে পেরেছিস, বোঝা গেছে প্রত্যেকে? নতিকোণ সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে নেব। ঠেকা না ঠেকা কোনো অসুবিধা নেই, আমরা কি করব, যদি এই পয়েন্টে বের করতে হয় এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করব, তখন হয়ে যাবে কি নতিকোণটা এখান থেকে এটা হবে। তুই এই পয়েন্টে কি নতিকোণ বার করতে পারবি না? ধর এই পয়েন্টের তুই ক্যালকুলেশন করছিস, তখন কি করবি, সমান্তরাল সরলরেখা টানো, এখান থেকে একটা নতিকোণ এঁকে দাও, এটা। আর মজার বিষয় হচ্ছে এই পয়েন্টে যেটা হবে, এই পয়েন্টে যে থিটার ভ্যালু হবে, এই পয়েন্টেরও থিটার ভ্যালু সেমই হবে। ক্লিয়ার হয়েছে? এই অনিমেষ বুঝতে পেরেছিস? নোট ডাউন করে দিল, পড়া হয়ে গেছে? আগে ঠিক করে দিবি। এইটা করেছিস নাকি? হ্যাঁ নতিকোণ করিয়েছিলে এখন এইটা হয়নি, এইটার এই কনসেপ্টটা হয়নি আগের দিন। বলছি নোট ডাউন কর, নাহলে পরে কেস খাবি, বলবি পড়াওনি। 2 মাস পরে যখন বলবে এগুলো হয়েছে, খাতায় কিছু লেখা নেই, নাই এসব করাওনি তুমি। এই কথাটা সবসময় মনে রাখবি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। একটা লাইনের মধ্যে তো নতিকোণের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে প্রত্যেকে? এই সুরঞ্জন আর কি কি হচ্ছে?
সে ইট ডাজন্ট ম্যাটার। এখানে বেগ যদি 50 হয় তাহলে 50 থেকে নিবি, 100 হলে 100 থেকে নিবি। এটা হচ্ছে প্রাথমিক বেগের উপর ডিপেন্ড করবে, এই পয়েন্টটাকে বলা হয় প্রাথমিক বেগ। হলো হলো। এই লোকটা এখন ইয়েতেও যাচ্ছে, আমাদের দিকেও যাচ্ছে, শুনলাম, খবর পেলাম। ইয়েস, আগে সিঙ্গার ছিল। হ্যাঁ, কোনটা? ভিটু কোথায় পাই? প্লাস পজিটিভ, ওটা পজিটিভ সাইড। আসলে এগুলো আসল কনসেপ্ট আছে 11-12 ওইভাবে, যা কনসেপ্ট আছে না 9-এ যদি এই কনসেপ্ট থাকে তাহলে 11-12-এ কি আছে দেখ। এইগুলো দেখবি মানে ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করে দেবে, আর 2-3 নাম্বার আছে, ডিডি স্যার স্কিপ করবেন। ওই একটা স্যার আছে, গুরুদেব লোক একদম। এবারে আবার দুটোই নেবে, ফিজিক্স কেমিস্ট্রি দুটো, এসপি স্যার তো চলে গেছে। পাস দিয়ে বলছে লাস্ট পিরিয়ডে যদি কোনো ক্লাস ফাঁকা থাকে আমাকে ডেকে আনবি, লাস্ট পিরিয়ডের ক্লাসগুলো নিয়ে নেবো। অঙ্ক করা না? হুম, এ বাবা ঘড়িটা হয়েছে, এটা হয়েছে, ভালো লাগছে না বললে হবে? মাথা গুলিয়ে যাবে, এই তো শুরু। আর দুটো গ্রাফ পড়াবো, দিয়ে ভৌত বিজ্ঞান আজকে স্টপ করবো, এরপর আর তোরা নিতে পারবি না আমি জানি। একটা হচ্ছে সমত্বরণ, এই অসমত্বরণ। এই অসমত্বরণ মানে কি রে? মানে তুই দেখলি আগের দিন দেখ একটা কন্ডিশন করিয়েছিলাম, যে ধর একটা কণা আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, এরকম করে যাচ্ছে সময়। হ্যাঁ, ধর এখানে ধর 2 মিটার পার সেকেন্ড আছে, পরেরটা হলো 4 মিটার পার সেকেন্ড, পরেরটা হলো 6 মিটার পার সেকেন্ড, তার গ্যাপটা দেখ সেম থাকছে, 2 2 2 করে। সমতরণ। অসমতরণ মানে ধর প্রথমে দেখা গেল 2, পরেরটায় 10, তারপরটায় 50, তারপরটা আবার 60, দেখ কন্টিনিউ একবার বাড়তে বাড়তে আবার একটু কমে গেল, মানে ত্বরণটা সবসময় সেম থাকছে না। এখানে আবার তো ত্বরণ হয়েছে 50 থেকে 60 যখন গেছে ত্বরণ হয়েছে, কিন্তু গ্যাপটা দেখ 2 আর 10, এখানে 40 হয়েছে, এখানে জাস্ট 10 বেড়েছে। মন্দন হলে কি হবে? ঠিক এর উল্টো কেস হবে, কমে যাবে। এখানে যেমন 2 10 করে কমছিল, এখানে প্রথমে ধর 60 ছিল, তারপর 50 হয়েছে, তারপর 40 হয়েছে, তারপর 30 হয়েছে, তখন দেখ আস্তে আস্তে কি হয়েছে, 10 করে কমে গেছে, তাই না? এটা হয়ে গেল সমমন্দন। প্রত্যেকের বোঝা গেছে? এটাকে কি বলবে কন্ডিশনটাকে? সমমন্দন। আর অসমমন্দনটা বুঝিয়ে গেছিস তোরা, এইরকম গ্যাপটা 10 10 না করে কখনো 60 থেকে একবার 30 হলো, তারপর 20 হলো, তারপর হুট করে আবার 5-এ চলে গেল, এটা হয়ে গেল আমাদের অসম। এবার হ্যাঁ, না না এসব দেবো না, এগুলো কনসেপ্ট বোঝানোর জন্য। এইবার যেটা করব সেটা পরীক্ষায় দেবে, এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, ছুটি দিয়ে দিল নিচে, বাবা নিচে ছুটি হয়ে গেল এই 8:50 বাজে। এবার দেখ অসমতরণের গ্রাফটা কিরকম হবে আমাদের বুঝে নে একটু। ও, অসমতরণের গ্রাফটা কিরকম হবে? সেম, এদিকে থাকবে বেগ, আর এদিকে থাকবে কি সময়। এদিকে থাকবে বেগ, এদিকে থাকবে
আচ্ছা, এই যে অসম ত্বরণ মানে কি, নির্দিষ্ট একটা টাইম বরাবর গ্রাফটা কি সেম থাকবে? আগেরটা যেমন স্ট্রেট লাইনে নামছিল, এবারে স্ট্রেট লাইনে নামবে না, কিরকম নামবে? এরকম একটু কার্ভ হয়ে বক্রাকারে নামবে। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? অথবা এর আরেকটাও তো কন্ডিশন হতে পারে নাকি, ভালো করে দেখ। এই এই এরকম যদি গ্রাফটা আঁকি, তোরা বুঝতে পারছিস যে সময়ের সাথে সাথে বেগটা কমছে, কিন্তু এটা সমতরণে আছে, সমমন্দনে আছে কি নেই। এইবার ধর এরকমও তো হতে পারে, যদি এরকম কমে, এটাও তো কমা নাকি? হ্যাঁ, এদিকে কি হচ্ছে? বেগ। আর এদিকে কি হচ্ছে? সময়। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাও তো মন্দন বোঝাবে না, বোঝাবে না? কি রে? না বুঝবো না। আর দুটো দুটো গ্রাফ আছে, আমি করিয়ে দিই। এটা অসম ত্বরণ হলো, এই যে এটা অসম মন্দন, দেখেছিস? এটা তো মন্দন হচ্ছে, স্পিড তো কমছে রে। গন্ডগোল করে দিয়েছি। এটা তো মন্দন হচ্ছে, আর অসম ত্বরণ কিরকম হবে? ত্বরণে কি হবে? বাড়বে তো। হ্যাঁ, তখন কিরকম হবে? এইরকম। হ্যাঁ হবে, নতুন আমি ড্র করছি, সব হবে, হবে না কেন? নতিকোণ তো থাকবেই থাকবে। আর একটা কিরকম হতে পারে? এইরকম বাড়তে পারে। বল বোঝা যাচ্ছে না যায়নি? সময় আর হচ্ছে বেগ, এর নতিকোণটা একটু ট্রিকি ভাবে আঁকতে হয়। খুব ভালো অবজারভেশন করেছিস। এদিকে দেখ, এই কোশ্চেনটা আমি এতদিন পড়াচ্ছি, আমি কোনো বছর পাইনি। এই যে এখানের ক্ষেত্রে নতিকোণটা অ্যাকচুয়ালি 11-12 কনসেপ্টে থাকে। এদিকে দেখ, আমি যখন একটা বক্ররেখা আঁকছি, বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে দেখ ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবং এক্ষেত্রে নতিকোণ আঁকার জন্য, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে পয়েন্ট থাকে, নতিকোণ আঁকার নিয়ম কি, এই যে কেন্দ্র থাকে, এই কেন্দ্র সাপেক্ষে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা পাওয়া যায়, এইখানে আমাদের নতিকোণ পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমাদের একটা মোটামুটি এরকম টান, আর এই বরাবর টান, এই দুটোর মধ্যে যে কম্বিনেশন অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেটা হবে নতিকোণ। এটা ক্লাস 11 আছে, আর ওই জন্য আমি বলি। অসমতরণে দুটোই বেগ হবে না একটা সময় হবে? কোনটা? যেটা বেগ, দুটোই বেগ, ও, ও হতে পারে, মিস্টেক মিস্টেক। সময়। হয়ে গেছে তো। হ্যাঁ। ও শোন না, ওই যে নিঃশ্বাস ছাড়লি বাঁচলি নাকি? ও শোন, এতটা কঠিন কনসেপ্ট আর নেই। গ্রাফটা বাজে লাগে ওইটা সেন্টার থেকে টানবো না একটু দেখ, এটা সেন্টার থেকে যদি টানিস, তাহলে কি বোঝাবে? যে প্রাথমিক বেগ 0 ছিল। যদি একটু উপর থেকে টানিস, কি বোঝাবে? প্রাথমিক বেগ ছিল। তফাৎ এটুকু, তফাৎ। হ্যাঁ, দুটোই পসিবল। যদি এখান থেকে টানিস, কি বোঝাবে? প্রাথমিক বেগ 0। এটা দেখে নেও, একটা ভালো প্রশ্ন করেছে। আমি কি এটা কি এখান থেকে টানতে পারতুম না? তাহলে প্রাথমিক বেগ 0 হতো। একদম। আচ্ছা, এবার দেখি কে বলতে পারে সেটা। বল, এইটা কি আমি সেন্টার থেকে টানতে পারবো কোনটা? এটার ক্ষেত্রে? কারণ যদি বেগ 0 হয়, ওর মন্দন কি করে হবে? কোনো কণা যদি স্থির থাকে, সে আবার কি করে মন্দন করবে? তাহলে এর ক্ষেত্রে প্রাথমিক বেগ থাকাটা ইম্পর্টেন্ট। কি বললাম, বোঝা গেছে? নোট ডাউন করো।